আমি আমাদের স্বাধীনতা থেকে অনুরোধ করবো আজকের এই বিষয়ে কথা বলার জন্য। সবাই একটু করতালিতে তাদেরকে স্বাগত জানাই। ধন্যবাদ ইমরান মাহফুজ। ইতিহাস আপনাকে ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে বলতে দেওয়ার জন্যে। আমি কিন্তু কোনো বন বিশেষজ্ঞ নই। মূলত আন্দোলন কর্মী। বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক। আমার অনেক বন্ধুরা এবং গাছ রক্ষা আন্দোলনের অনেক সদস্যরা এখানে আছেন। সবাই যারা আজকে শুনতে এসছেন, আমি মনে করি যে শোনা না, মানে আমার কাছে মনে হয় আমরা সবাই যদি আমাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলি, তাহলে এই জিনিসটা একটু প্রাণবন্ত হবে এবং বাংলাদেশের হয়তোবা বনরাজি আরো কিছুদিন হয়তোবা রক্ষা পাবে। আমি ১ম এ যখন আজকে ডেইলি স্টারে ঢুকছিলাম, তো আমি একটু আগে চলে এসেছি। তো নিচে আমি একটা ম্যাগাজিন দেখছিলাম। ওটার নাম ট্রাভেল। ডেইলি স্টারের ম্যাগাজিন। আমি কনটেন্ট গুলা সবগুলি দেখলাম। তো সেটা ট্যুরিজম কে কেন্দ্র করে একটা কাগজ। এই কাগজটার কোথাও আমি দেখলাম না। মানে কিভাবে পরিবেশকে রক্ষা করে চলতে হবে। মানে সেখানে একদম পাহাড় থেকে সমতলে বিভিন্ন জায়গায় যাওয়ার বিভিন্ন টিপস দেয়া আছে। কিন্তু সেটা এখানে বলা নেই। তো আমরা যখন ধরেন আ এইরকম কাগজ দেখি, তো যে কেউই বলবে যে এটা তো একটা ভ্রমণের কাগজ, ভ্রমণের কথাই বলবে। কিন্তু এই যে দায়িত্ব নিয়ে যে ভ্রমণ করতে হয়, সেটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে। পৃথিবীর কোথাও কিন্তু এখন শুধুমাত্র ভ্রমণ, কিন্তু এখন একটা নৈতিক ভ্রমণে পরিণত হয়েছে। কারণ পৃথিবী যেভাবে করে ঢুকছে। আরেকটা আপনাদের কাছে মার্জনা চাই, যেটা যে আমরা এমন একটা ঘরে বসে এখন কথা বলছি যে সেটা শীতাতপ নিয়ন্ত্রিত, এবং আপনি জানেন যে বাংলাদেশ যদিও বৈশ্বিক উষ্ণায়নে খুবই কম ভূমিকা রাখে, তারপরেও দেখবেন যে আমাদের কিন্তু যে নিত্য নৈমিত্তিক যে মানে আমরা যা কিছু ব্যবহার করছি, এটার কারণে কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন বেড়েছে। তো মূলত কিন্তু আজকে যেই আলোচনার যে মূল বিষয়টা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মানে একটা ধ্বংসের ইতিবৃত্ত, মানে এটা তো আসলে ইতিহাস নিয়ে কথা বলার কথা। কিন্তু আমরা তো আসলে খুবই বিস্মৃতিপ্রবণ এবং আমাদের ইতিহাসগুলিও খুবই দুর্বল এবং আমাদের জানাশোনা খুবই দুর্বল। আ জানাশোনাটাই বেশি দুর্বল হিসেবে বলব। এইজন্য ধরেন যে হয়তোবা ঐতিহাসিক জায়গা থেকে বর্তমান প্রেক্ষাপট লিখে বলব। আর আমার যে আন্দোলনের অভিজ্ঞতা, কয়েকটা অভিজ্ঞতা আপনাদের সাথে এখানে শেয়ার করব। আর এখানে দিলীপদা আছেন। দীর্ঘদিন যাবৎ আমরা দিলীপদার লেখা পড়ি। আর জুয়েল ভাই আছেন। জুয়েল ভাই বর্তমানে মানে অনেক ভূমিকা রাখছেন বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষায়। কারণ উনার এখন অনেক ফ্যান ফলোয়ার। মানে বিভিন্ন মাধ্যমে দেখেন সময় পরিবর্তনের সাথে, সাথে মানুষজন কিভাবে প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষার জন্য আসলে দাঁড়াচ্ছে। মানে আগে একসময় রাস্তায় দাঁড়িয়ে হতো, এখন রাস্তায় উঠেও দাঁড়াচ্ছে, কেউ লিখে বলছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া যে এত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নিবে, জুয়েল ভাই নিজেই, আগে ধরেন আমরা বড়, বড় গণমাধ্যমের দিকে তাকিয়ে থাকতাম। এখন দেখেন যে একক ব্যক্তি যে কত বড় পরিবর্তন ঘটাতে পারে, জুয়েল ভাই বা তার যারা কাজ করছেন সেটা একটা তো আম আমি আসার পরে আ সাদেন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। তো এখানে আসলে বাংলাদেশে বন ধ্বংসের ইতিবৃত্ত বলতে গেলে, তো যে কয়েকটা জায়গার দিকে তাকাতে হবে, দেখবেন যে বাংলাদেশে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ফরেস্ট্রি ডিপার্টমেন্ট আছে পড়াশোনা করে। তো এদের কাজ কি আপনারা কেউ জানেন? এরা মূলত দেখবেন যে একটা মুনাফা নির্ভর একটা পড়াশোনা করে। মানে এরা মানে বনকে ওরা মানে শুধুমাত্র মানে মুনাফার উপদ্রব্য হিসেবে দেখে। কিন্তু আসলে যেটা হওয়ার কথা ছিল, মানে এই যে ট্রেড এবং ইকোনমিক বেনিফিট এর বাইরে, মানে এটা তো একটা ধরেন যে এই যে বাস্তুতান্ত্রিক ভাবনা এবং বনকেন্দ্রিক দর্শন যেটা, সেটাকে কেন্দ্র করে গড়ে ওঠার কথা ছিল। কিন্তু আপনারা দেখবেন যে আমাদের এখানে এই বাস্তুতন্ত্র বা বনকেন্দ্রিক দর্শনকে কেন্দ্র করে কিন্তু ফরেস্ট্রি ডিপার্টমেন্ট গুলি তৈরি হয়। আবার পাশাপাশি যদি দেখেন যে বাংলাদেশ বন বিভাগ বা ফরেস্ট ডিপার্টমেন্ট, তো দেখবেন যে আমাদের এখানে কিছু শব্দ অলরেডি বনরক্ষক যখন বলে, প্রধান বনরক্ষক শব্দ হয়ে গেছে প্রধান বনভক্ষক। কেন? মানে এই শব্দটা কেন আসলো? তো এই যে স্বাধীন দেশের সাথে যখন আলাপ করতেছিলাম যে ব্রিটিশ আমলে, মুঘল আমলের পরে ব্রিটিশরা যখন ল্যান্ড রেভিনিউ বাড়ানোর চেষ্টা করছিলেন, তখন ওরা মূলত জঙ্গলগুলিকে মানুষের হাতে তুলে দিয়েছিল এবং ১ম ৫ বছর ওরা এটা থেকে কোন ধরনের কোন ট্যাক্স নিত না। এবং এটাকে বলতে রিজাম্পশন। এবং এইভাবে করে একটা বিপুল বনরাজি
ব্রিটিশ আমল থেকে কিন্তু ধ্বংস হওয়া শুরু হয়েছে। আমি ফরেস্ট ডিপার্টমেন্টের কথাটা একটু মধ্যখানে ঢুকালাম এই কারণে যে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে বর্তমান সময় পর্যন্ত যদি আপনারা প্রতিনিয়ত পত্রিকার রিপোর্টগুলি দেখেন, তাহলে দেখবেন হচ্ছে যে বন বিভাগ কিভাবে করে সরকারি জমিগুলি লিজে দিয়ে দেয়, বন জঙ্গল লিজে দিয়ে দেয় এবং সেটার কিছু নমুনা হচ্ছে আমি আশা করি আপনাদেরকে বলব। তো তার মধ্যে একটু বলি যে আমরা যারা চা খাই, আমরা তো প্রায় সবাই চা খাই। চা খেতে ভালোবাসি, অবসন্নতা কাটে। এরকম একটা বিষয়। বাংলাদেশ অঞ্চলে একটা বিপুল পরিমাণে বনরাজি ধ্বংস হয়েছে কিন্তু চা বাগানকে কেন্দ্র করে। এই যে যত চা বাগানগুলি দেখেন দেখতে যে সুন্দর, বাংলাদেশের মানে প্রাণবৈচিত্র্যময় যে এলাকাগুলি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা এলাকা হচ্ছে পার্বত্য অঞ্চল, সিলেট, চট্টগ্রাম এই অঞ্চলগুলি আপনারা জানেন। তো সেই অঞ্চলটা সিলেট অঞ্চলটাকে কিন্তু একদম ধ্বংস করেছে হচ্ছে কিন্তু এই চা বাণিজ্য। এবং এটা কিন্তু বৈদেশিক মুদ্রা আনে, সবাই জানে এবং সেখানে যে আম যে বনরাজি ছিল এবং প্রাণীকুল ছিল সবকিছু ধ্বংস করা হয়েছে। সেই মাদার ব্রিটিশ টিম্বার কোম্পানির কথা আপনারা জানেন যে ব্রিটিশরা তাদের কাঠ নেওয়ার জন্য এই ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলা অঞ্চলের যে বড় গাছ এগুলি সব কেটে সাফ করে ফেলছে এখান থেকে নিয়ে গেছে। এবং এই জন্য দেখবেন যে পুরো বাংলাদেশে তারপরে তো আমাদের ব্যাপার-স্যাপার গুলি আছে। এটা আমি মোটামুটি একটু নক্তা দিয়ে শুরু করলাম। কিন্তু আমি আজকে আলাপটাকে বন ধ্বংসের ইতিবৃত্তটাকে ৩ ভাগে ভাগ করব। আমি মূলত লেখক ও গবেষক পাভেল পার্থর যে একাডেমিক রিসার্চ আমি ওইটাকে দেখলাম উনার বিস্তর লেখালেখি রয়েছে। ফিলিপ দাও উনার পাভেল পার্থর মধুপুরের প্রাণবৈচিত্র্য গ্রন্থের উপরে লিখেছিলেন। সম্ভবত বাংলাদেশের ১ম এথনোগ্রাফিক ইয়ার মধ্যে মানে বইগুলির মধ্যে একটা। তো সেইখানে দেখবেন যে আপনারা বাংলাদেশের বনের সংকটের ৩ টা পর্যায় আছে। একটা দেখবেন যে স্থানীয় পর্যায়, একটা জাতীয় পর্যায়, একটা আন্তর্জাতিক পর্যায়। সাধারণত আমরা সবসময় জাতীয় আন্তর্জাতিক বলি বা লোকাল ইন্টারন্যাশনাল বলি। কিন্তু এটা দেখেন যে ভাগটা স্থানীয় পর্যায়ের যে সমস্যাগুলো দেখবেন যে স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিভাবে করে বনরাজি দখল করা হয় এবং এটা একদম স্থানীয়ভাবে যারা যুক্ত থাকে এবং সেখানে বন্যপ্রাণী বাণিজ্যের সাথে জড়িত থাকা এবং ট্যুরিজম দেখবেন যে এটা স্থানীয়ভাবে কিভাবে বনরাজিগুলিকে ধ্বংস করেছে। জাতীয়ভাবে দেখবেন যে জাতীয় নীতি ও উন্নয়ন নীতিমালা, বন উজাড় এবং ধরনের বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং পাশাপাশি মিলিটারাইজেশন একটা বড় জায়গা। আন্তর্জাতিকভাবে দেখবেন যে নিউ লিবারেল যে সিস্টেম এখন একদম জেঁকে বসেছে। সেইখানে আপনারা দেখবেন যে বৈশ্বিক বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের চুক্তি এবং বাংলাদেশ সরকারের হঠকারী যত ধরনের সিদ্ধান্ত আছে, মানে যত ধরনের উন্নয়ন প্রকল্প, কোন ধরনের ফিজিবিলিটি স্টাডি, কোন ধরনের প্রপার গবেষণা ছাড়া মানে দানব আকৃতির ধরেন একেকটা প্রকল্প নেয়, হাজার, হাজার কোটি টাকা বছরের পর বছর চলে এবং সেটার কোনো জবাবদিহিতা নাই, দায় নাই। সেটা এই আন্তর্জাতিক একটা পরিমণ্ডলে বিভিন্ন দেশের সাথে যুক্ত হয়ে তারপরে ধরেন এই জাতীয় ধ্বংসযজ্ঞে লিপ্ত থাকে। এবং পাশাপাশি বন্যপ্রাণী পাচারেরও একটা বড় সিন্ডিকেট সারা পৃথিবীতে আছে বাণিজ্যের। বাংলাদেশি বন্যপ্রাণী তো খুবই vulnerable এবং এটা একটা মেজর রুট বন্যপ্রাণী পাচারের। কার্বন মার্কেটের গল্প আপনারা এখন শুনছেন। বড়সড় করে অনেকেই কার্বন মার্কেটের গল্প আসছে। আরেকটা যেটা যে মাইনিং এবং এক্সক্যাভেশন। আপনারা বাংলাদেশে মাগুরছড়া গ্যাস ফিল্ডের বিস্ফোরণের কথা জানেন, ট্যাংরাটিলা এবং বিভিন্ন ধরনের মাইনিং এর কথা আপনারা জানেন যে বাংলাদেশের মতো ছোট দেশে কিন্তু এগুলি ধ্বংস করা হয়েছে। তো বাংলাদেশ দেশটা আসলে কেমন? ক্ষুদ্র দেশ, আমরা সবাই ছোটবেলা থেকে শুনতে নিজেদেরকে অনেক ছোট ভাবা শুরু করেছি। কিন্তু আশ্চর্যজনকভাবে এই ছোট দেশটার মধ্যে দেখবেন যে এখানে ইরাবতী ডলফিন আছে, এইখানে রয়েল বেঙ্গল টাইগার আছে, এইখানে এশিয়ান হাতির আবাস আছে। এই যে ৩ টা প্রাণীর কথা বললাম, আমি জাস্ট প্রধানতম ভাবে এই ৩ টা প্রাণীর কথা বললাম। তো আমাদের আলাপটা খুব বেশি স্বাভাবিকভাবে যেহেতু আমরা মানুষ মানব কেন্দ্রিক হয়ে যাই, কিন্তু আমি একটু অমানব কেন্দ্রিক অন্যান্য যেসব প্রাণী, কীটপতঙ্গ সেটার দিকেও আপনাদেরকে একটু দৃষ্টিপাত করতে বলব। দেখবেন যে এই ভূখণ্ডে এখনো পর্যন্ত এই প্রাণীরা কিন্তু বেঁচে আছে। কিন্তু তারা খুবই ধুকে বেঁচে আছে। এবং আমরা যদি বৈশ্বিকভাবে যদি ন্যায় বিচার চাই যে আমাদের বনরাজি মানে রক্ষা করতে হবে, তাহলে আমাদের এই মানে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই পুরো সবগুলি বিষয়কে আসলে এক জায়গায় আনতে হবে। এবং এটা না হলে আমরা যে প্রতিনিয়ত প্রতিদিন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন, পত্রিকায় দেখছেন,
আমাদের বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের পাতায় প্রায় প্রতিদিন আমরা ২০ থেকে ২৫ টা করে হচ্ছে কনটেন্ট দিচ্ছি, নিউজ দিচ্ছি। যে আমাদের যে স্থানীয় রিসোর্স আমরা কিন্তু একদম হারিয়ে ফেলছি। তো দেখেন যে মানুষ হিসেবে তো আমরা সবাই খুবই আম মানে এখন খুবই কেতাদুরস্ত, ভালো গাড়ি চড়ছে, লোকজন বড়, বড় বিল্ডিং হচ্ছে, সবকিছু হচ্ছে। কিন্তু দেখেন এখনো পর্যন্ত কিন্তু একটা বাসা তৈরি করা বা একটা কীটপতঙ্গ তৈরি করা বা একটা প্রাণীকে, হ্যাঁ? মানে মানুষ তো আর তৈরি করতে পারে না। এটা প্রকৃতিগতভাবেই হচ্ছে সেটা তৈরি হয়। কিন্তু সেটা দেখেন একদম বিলুপ্তির পর্যায়ে। মানে একদমই শেষ হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে আর এখন একটু মানে বনরাজির একটু অন্য জায়গায় নিয়ে যাই। বড় প্রাণীর কথা বললাম। তো সেখানের ভিতরে অনেকে দেখবেন যে ইদানিং জোনাকির কথা বলে। তো বাংলাদেশে আবার হচ্ছে আ এশিয়ান এলিফ্যান্ট এর একটা মানে এশিয়ান হাতির মহাবিপদাপন্ন হিসেবে এবার চিহ্নিত হয়েছে বাংলাদেশে। তারও কিন্তু হচ্ছে জায়গা। তো কীটপতঙ্গ ধরেন জোনাকি আর হচ্ছে হাতি। তো আসলে হাতি বাঁচাতে গেলে কি আসলে হাতি রক্ষা করব? নাকি জোনাকি রক্ষা করব? নাকি গাছপালা রক্ষা করব না ভূমি রক্ষা করব? এগুলো কিন্তু খুবই কেননা আমাদের কিন্তু এইসব জ্ঞানগুলি খুবই সীমিত। কারণ হাতি নিয়ে কিন্তু আমাদের ওইভাবে কিন্তু কোন সংস্কৃতি গড়ে ওঠে না। আমরা জানি না হাতিকে কি খাইতে দিতে হয়, ওকে কোথায় ছেড়ে দিতে হবে। আবার হাতিও বাংলাদেশে ২ প্রকার। একটা বন্য হাতি, একটা দেখবেন আবার হচ্ছে যে বন্দি হাতি। তো এটা জাস্ট আমি প্রশ্ন নক্তা দিয়ে হচ্ছে আগালাম। বাংলাদেশে বর্তমানে সম্ভবত ২৫ টি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে সরকারের ইয়াতে। আমার যদি কোন ভুল হয় অবশ্যই ফিলিপ দা সেটা শুধরে দিবেন। আর ১৯ টি জাতীয় উদ্যান আছে। এবং সংরক্ষিত বনাঞ্চল বলা হচ্ছে যেগুলিতে এবং দেখবেন যে বেশিরভাগই হচ্ছে ট্যুরিজম কেন্দ্র করে তৈরি হয়েছে এবং ওই ৭০ দশকে দেখবেন সবুজ বিপ্লবের পরে কিছু, কিছু শব্দ দেখবেন যে আমাদের মধ্যে জাঁকায় বসছে আরকি। তার মধ্যে দেখবেন যে সামাজিক বনায়ন, ইকো ট্যুরিজম কথাগুলি দেখেন যে সামাজিক বনায়ন মানে আমি বড় বনে ঢোকার আগে আপনাদেরকে এমনি জাস্ট ১ম হচ্ছে ২৫ টা বন্যপ্রাণী অভয়ারণ্য এবং ১৯ টি জাতীয় উদ্যানের কথা বললাম। কিন্তু সামাজিক বনায়ন। তো বন তো আসলে কিছু গাছ লাগালে বন হয় না। বন তো একটা পুরা বাস্তুতন্ত্র। এবং সেটার সাথে পোকামাকড়, কীট, পতঙ্গ, আ পশু-পাখি, মানুষ সবারই সম্পর্ক আছে সেটার সাথে। হ্যাঁ? তো সেই ইয়াতে মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাস্তুতন্ত্রকে উপেক্ষা করা হচ্ছে আমাদের রাষ্ট্রের নীতিমালাগুলোর একটা প্রধান মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই বাস্তুতন্ত্রকে হচ্ছে মাথায় না রেখে হচ্ছে উন্নয়ন প্রকল্পগুলিকে হচ্ছে গ্রহণ করা আরকি। তো এর মধ্যে দেখবেন যে আম আমি একটা উদাহরণ আকারে ধরেন অ্যাম উন্নয়ন প্রকল্পের ফলে ব্যাহত হওয়া জীবনযাত্রা, মানুষ এবং প্রকৃতি কিভাবে ধ্বংস হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যেটা নিয়ে ফিলিপদার ব্যাপক কাজ আছে এবং আমি ধরেন যে ২০০০ সাল থেকে সেই আন্দোলনে যুক্ত ছিলাম মধুপুর অ্যান্টি ইকো পার্ক মুভমেন্ট। মধুপুর হচ্ছে এমন একটা জায়গা যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি এনজিও কাজ করে। মধুপুরে হচ্ছে এই যে শালবন সেটা হচ্ছে এই পৃথিবীর বৃহত্তম এই বদ্বীপের এই একটা বৃহত্তম শালবন এবং এটা কিন্তু একটা খুবই বিশেষায়িত জায়গা এবং যেটাকে হচ্ছে একটা ইকো ইকো পার্কের কথা বলে হচ্ছে যেটাকে ধ্বংস করা হয়েছে এবং সেখানে দেয়াল দিয়ে যখন পুরো মধুপুরের ওই একটা অংশকে ঘিরে ফেলার মূল বনাঞ্চলটাকে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছিল। সেখানে সবচেয়ে শান্তিপ্রিয় মান্দিরা কিন্তু হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু সেটা প্রতিবাদ জানিয়েছিল এবং সেখানে ফিরেন্স পাল নামক আ মান্ডি যিনি আন্দোলন কর্মী তিনি সেখানে শহীদ হয়েছিলেন এবং উৎপল নকটেক নামে আরেকজন হচ্ছে পঙ্গুত্ববরণ করেছেন এবং অজস্র মানুষ আহত হয়েছেন এবং সেই আন্দোলনটা এখনো চলমান। আপনারা দেখবেন যে সেখানে এখন বর্তমানে লেক খনন নিয়ে হচ্ছে একটা আ বিতর্ক চলছে এবং স্থানীয় মানুষের একটা প্রতিরোধ সেখানে গড়ে উঠেছে। কিন্তু আপনারা যদি যান যে দেখবেন যে সেখানে সেই ইকো পার্ক করে সেখানে একটা ছোট্ট চিড়িয়াখানা করে কিছু হরিণকে সেখানে ঢুকিয়ে দিয়ে মানে দেখবেন যে ওখানে একটা মডেল মানে মনে হয় জানি ওইখানে বন ধ্বংস করে যে এই যে অন্য কিছু একটা ইকো পার্ক নাম দিয়ে যে যেখানে আমার এক্সিস্টিং বন আছে সেখানে কেন হচ্ছে আবার নাম দিয়ে হচ্ছে ইকো পার্ক করতে হয় তার মানে যে প্রকল্প আছে এবার প্রকল্পবাজিগুলোর ভিতরে দেখবেন যে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি সরকারি নানা ধরনের সংস্থা সবাই যুক্ত থাকে। দিনের পর দিন বছরের পর বছর চলতে থাকে। স্থানীয় আদিবাসী হতে স্থানীয় জনগণ সম্পৃক্ত হয়ে আন্দোলন করে কিন্তু সেগুলোর কোনো সুরাহা হয় না। মানুষজন বলতেই থাকে। এবং মানুষজনের প্রাণহানি হয় এবং মধুপুর বনাঞ্চল যদি আপনারা দেখেন এখন একদম প্রায় ন্যাড়া হয়ে গেছে আরকি তো আদর্শ বন আসলে কি? আদর্শ বন আমরা তো শুধুমাত্র গাছের চিন্তা করছি যখনই বন জঙ্গল বলছি আরকি। তো সেই আদর্শ বনের মধ্যে ধরেন যে মানে ছোট লতাগুল্ম, মাঝারি গাছ এবং বড় বৃক্ষ মিলে একটা আদর্শ বন হয়। তো আপনারা কি বলতে পারেন লাউয়াছড়া যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয় বন। এটা কি প্রাকৃতিক বন না মানব সৃষ্ট বন এটা কি বলতে পারবেন?
কি মনে হয়? এটা কিন্তু হচ্ছে মানব সৃষ্ট বন। এটা কিন্তু প্রাকৃতিক বন না। এটা কিন্তু দীর্ঘদিন থাকতে, থাকতেও এখানে একটা ইকোলজি হচ্ছে তৈরি হয়েছে। এবং আপনারা দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে প্রাণী ধরা পড়ছে, কোন বাছ-বিচার ছাড়া মানে বাংলাদেশের বন বিভাগ নিয়ে তাদেরকে ওইখানে ছেড়ে দিচ্ছে। তো সেটা কতটুকু ক্যাপাসিটি, সেই প্রাণীটা সেখানে আসলে থাকতে পারে কিনা, মানে সেখানে কি করবে, মানে কোন চিন্তা ভাবনা নাই। সবকিছু নিয়ে হচ্ছে ওই লাউয়াছড়ার মধ্যে ঢুকায় দিচ্ছে। আর যতগুলি জাতীয় উদ্যানের কথা বললাম, সেখানে সবগুলাকে পরিণত করা হয়েছে মানুষের টুরিজমের ক্ষেত্রে। এবং বাংলাদেশে এই যে বেহিসাবি হচ্ছে এই পর্যটন শিল্প, কোন নিয়ন্ত্রণ নাই যেটার। পুরো হচ্ছে দেখবেন যে পুরো জাতীয় উদ্যানগুলি সবগুলি হচ্ছে ধুঁকছে। আর বাংলাদেশে বর্তমানে আমার হিসাব মতো এবং দেখা ইয়েতে বাংলাদেশে আসলে মেইনল্যান্ডে ওই অর্থে বন আছে বলে আপনারা বলতে পারবেন না। পাহাড়ে ২ টা হটস্পট সম্ভবত আছে। সুন্দরবনও আমি মনে করি যে তার প্রকৃত অবস্থাতে নাই। দিলীপ দা হচ্ছে ভালো বলতে পারবেন। তো এই জাতীয় উদ্যানের মধ্যে লাউয়াছড়া, কাপ্তাই জাতীয় উদ্যান, ভানুগাছ, ভাওয়াল জাতীয় উদ্যান আপনারা দেখেছেন। সেখানে আপনারা আমি একটু পাশাপাশি বলব যে আপনারা একটু Google Arts নামে একটা জিনিস আছে এখন দেখতে পারেন। এখন আর কেউ কোন কিছু লুকায় রাখতে পারে না। সেখানে যেয়ে আপনারা একটু দেখবেন যে ঢাকার আশেপাশে ভাওয়াল যে জাতীয় উদ্যান এটার আশেপাশে এই গড়ে কি পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, দখল হয়েছে, বনভূমিগুলি সরকারি বনভূমি কিভাবে বন বিভাগ অন্যদেরকে লিজ দিয়েছে বা দখল করার সুযোগ দিয়েছে। মানে যদি আপনারা হচ্ছে পুরা বিষয়টা বুঝতে চান প্রাথমিকভাবে আপনারা হচ্ছে ম্যাপ গুলি দেখতে পারেন। আপনার বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে আমি জাস্ট একটু কয়েকটা নাম বলছি। সবগুলি বলতে পারলে ভালো হতো। চুনতি এবং হচ্ছে রেমাকালিঙ্গা দেখতে পারেন আরকি। তো আপনারা এখানে দেখবেন যে বাংলাদেশের বনরাজির মধ্যে সোয়াম ফরেস্ট একটা ক্যারেক্টার, শাল বন একটা একটা চরিত্র, বনের গর্জন বন একটা চরিত্র, ম্যানগ্রোভ একটা চরিত্র। এই নোক্তাগুলা দিচ্ছি যাতে মানে আসলে এখানে বক্তৃতা বলা না, মানে জাস্ট হচ্ছে আমরা যাতে এই চর্চাটা সামনেই ঘরে যারা আছি এটা নিয়ে যাতে আমরা করতে পারি। তো আমি একটু পুরো আলাপটাকে এখন একটু ঘুরায় একটু অন্যদিকে যাব। এখন মূলত আমি আলাপ করব হচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম এই অঞ্চলটা নিয়ে আসলে মূলত এখন আলাপটা করব। এবং সেইখানে আপনারা জানেন যে বন হচ্ছে তৈরি হয় কি করে? বনে কি কেউ গাছ লাগায় নিজের থেকে? বনের আসলে পুরো গঠন প্রক্রিয়াটা কি? বনের গঠন প্রক্রিয়াটা পুরোপুরি হচ্ছে প্রাণীকুলের সাথে সম্পর্কিত। মানে ধরেন এই যে আমরা যে বট গাছ দেখি, ধরেন বট। বটের বট কিন্তু যখন পাখি খায়, ওর একটা নির্দিষ্ট তাপমাত্রায় তার পেটে হচ্ছে ওই বট ফলের কিন্তু হচ্ছে বীজের কিন্তু হচ্ছে ওর ডাইজেশনটা হয় এবং পরে সেটা যখন মাটিতে পড়ে তখন সে গাছ হিসেবে পরিণত হয়। এরকম বনগুলিতে একেকটা বনের অসংখ্য ধরনের চরিত্র আছে যেগুলি হচ্ছে প্রাণীকুলের সাথে সম্পর্কিত এবং শুধুমাত্র একেকটা বনের ওই বিশেষত্বগুলি হচ্ছে ওই বাঘের সাথে, হাতির সাথে, বিভিন্ন প্রাণীর সাথে, পাখির সাথে সম্পর্কিত হয়ে হচ্ছে সেই বনে হচ্ছে সেই লতাগুল্ম, মাঝারি গাছ, বড় গাছ তৈরি হয়। মানে এটা যদি আমি এখন ধরেন যে আ নমুনাটাকে চট্টগ্রামের নমুনাটাকে সিলেট নিয়ে যাই বা সিলেটের নমুনাটাকে যদি উত্তরবঙ্গে নিয়ে যাই তাহলে হচ্ছে ওইখানে কাজ করবে না। এটা কিন্তু আমরা ফসলের ক্ষেত্রেও ঠিক কিন্তু। মানে ধরেন যে কোন অঞ্চলের ফসল কোথায় হবে। প্রত্যেকটা জায়গার একটা টেরিটরি আকারে ধরেন যে বিষয়গুলি হচ্ছে প্রাণীকুলের ওই বাস্তুসংস্থানটা হচ্ছে তৈরি হয়। তো এখানে এই এই অঞ্চলে দেখবেন যে একটা রেল লাইন তৈরি হয়েছে। হ্যাঁ? ১২১ কিলোমিটার লম্বা একটা রেল লাইন তৈরি হয়েছে এবং আ রেল লাইনের ফলে সেখানে ২৭ কিলোমিটার এলাকার মধ্যে ৪ টা জাতীয় উদ্যান পড়েছে। এই ৪ টা জাতীয় উদ্যানের মধ্যে একটা বিশেষত্ব আছে কারণ এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের যে মহাবিপদাপন্ন এশীয় হাতি, সে এশীয় হাতির করিডোর হচ্ছে এই ৪ টা বন মানে এই ২৭ কিলোমিটার এই ৪ টা বনের মধ্যে পড়েছে। এবং বাংলাদেশে এই মূল যে হাতির জনসংখ্যা বুনো হাতি তার মধ্যে ৬০ ভাগ হাতির জায়গাটা হচ্ছে কিন্তু কেন্দ্র করে হচ্ছে ওই ৪ টা অঞ্চলে। এবং হাতি আপনারা জানেন হাতি যেই বনে থাকে তারা বাস্তু সংস্থানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী এবং হাতির যে খাওয়ার পরে সে যে মলত্যাগ করে সেটার মাধ্যমে একটা অসংখ্য প্রজাতির হচ্ছে গাছপালা সেখান থেকে হচ্ছে তৈরি হয়। এবং এই মহাবিপদাপন্ন হাতিগুলি এই একটা উদাহরণ আমি দেখলাম যে ওই অঞ্চলের যে আপনাদেরকে যে আপনারা জানেন যে এই রেল লাইনটা মানে তৈরি করার জন্য কি পরিমাণে হচ্ছে বনরাজি ধ্বংস করা হয়েছে এবং প্রাণীকুলের আবাস নষ্ট হয়েছে। আপনারা যদি আরেকটু উপরের দিকে আসেন সেটা হচ্ছে যে চট্টগ্রামের আদিদিয়াং পাহাড়ের দিকে যদি দেখেন, যেখানে কেইপিজেড হইছে, যেটা শেখ হাসিনা সরকারের সময়ে হচ্ছে সেই আ প্রা আ কেইপিজেড এর ওই জায়গাটা কিন্তু হচ্ছে তাদেরকে দিতে পারে নাই। আ ডক্টর ইউনূসের সরকার এসে কিন্তু সেই কেইপিজেড এর পুরো সেই জায়গাটা কিন্তু দিয়ে দিয়েছে হচ্ছে মানে একদম লিখিতভাবে দলিল করে
কোরিয়ান ইপিজেডকে দিয়ে দিয়েছে। সো এটা কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস দেখতে বলি, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ হচ্ছে যে আমাদের বৈদেশিক মুদ্রা আহরণের জন্য বিভিন্ন জায়গায় ইপিজেড গুলি করেছে, ইপিজেড গুলো কিসের উপরে গড়ে উঠেছে? মূলত হচ্ছে বনরাজি ধ্বংস করে, কৃষি জমি ধ্বংস করে এবং হচ্ছে নদ-নদী ধ্বংস করে। তার মধ্যে কেইপিজেড বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট ল্যান্ড নিয়ে হচ্ছে সেখানে আছে এবং চট্টগ্রামের এই আ এই এই হ্যাঁ? এটা প্রায় ৬,০০০ একর। এটার আ সাইজ হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে যদি মিলান তার থেকেও বড়। তো সেখানে তাদের যে ফিজিবিলিটি রিপোর্ট এবং গবেষণা করেছিল, তারা সেখানে বলেছিল যে হাতির জন্য তারা জায়গা ছেড়ে দিবে। তো তারা সেখানে ছাড়ে নাই। তারা সেখানে গলফ কোর্স করছে এবং পাহাড়ে তারা তাদের শ্রমিকদেরকে হচ্ছে সেই জঙ্গলের মধ্যে হচ্ছে বাসা করতে দিয়েছে এবং পুরো সেই হাতিগুলিকে সেখানে কোণঠাসা করে তাদের ওই পুরো জায়গাটাকে হচ্ছে আবাসটা ধ্বংস করছে এবং এটা শুধুমাত্র কোরিয়ান ইপিজেড নেই, এখানে একটা চায়না ইপিজেড আছে। তারা ২ জনে মিলেই হচ্ছে এই কাজটা করছে। সো বাংলাদেশে এমনিতেই ভূমি সংকট। বাংলাদেশে কেন একটা বিদেশি কোম্পানিকে ডেকে এনে তাকে হচ্ছে জায়গার দলিল বুঝায় দিতে হবে? বাংলাদেশে তো উচিত হচ্ছে যে মানে এটা তো লিজে দেওয়া যেত। এবং যদি প্রয়োজন না হয় তাহলে ইপিজেড গুলি সরায় আবার হচ্ছে বনায়ন না। পৃথিবীর অনেক জায়গাতে আমরা দেখছি মেগা স্ট্রাকচার ভেঙে এখন কিন্তু আবার নতুন ভাবে বনায়ন করার একটা মানে প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমি আপনাদের কাছে একটা দিলাম দেখতে। আরেকটা হচ্ছে মিলিটারাইজেশন নিয়ে বলবো, যখন মধুপুরের কথা বলছিলাম, আপনারা জানেন যে মধুপুর জঙ্গলের ভিতরে বিমান বাহিনীর একটা বম্বিং গ্রাউন্ড আছে। বিমান বাহিনীর যে আপনি একটু যদি রেসপন্স না করেন আমার একটু বলতে সুবিধা হবে। সেখানে হচ্ছে যে ওনাদের যে ড্যাম গোলাগুলি আছে না? ওগুলি হচ্ছে ওই বনের মধ্যে হচ্ছে বিস্ফোরণ ঘটায়। ওইটা জঙ্গলের মধ্যখানে কিন্তু মধুপুর আ আ ইকো পার্কের মধ্যখানে একটা বম্বিং গ্রাউন্ড আছেন। ফিলিপ দা হয়তোবা এটা বলতে পারবেন আরো ভালো। তো তারা কিন্তু এখনো পর্যন্ত সেটা সচল রেখেছেন, সেটা বন্ধ করেন। এটা হচ্ছে এই একটা জায়গায় মিলিটারাইজেশন এর নমুনা। আরেকটা হচ্ছে কক্সবাজারে মিয়ানমারের সাথে হচ্ছে আ মানে যেহেতু আমাদের বর্ডার লাইনটা খুবই কাছাকাছি এবং সেখানে হচ্ছে কক্সবাজারে হাতির আরেকটা গুরুত্বপূর্ণ করিডোর, একদম মেজর একটা করিডোরের মধ্যে কিন্তু হচ্ছে কক্সবাজার সেনানিবাস তৈরি করা হয়েছে। এবং সেখানে কিন্তু দেখবেন যে সেনানিবাসের গেটে হচ্ছে হাতির ছবি আছে, কিন্তু হচ্ছে যে হাতি পারাবারের কোনো জায়গা নাই। কিন্তু সেখানেও বেশ কিছু হাতি হচ্ছে মারা গেছে। আরেকটা জায়গা আপনারা দেখবেন হচ্ছে রোহিঙ্গারা যখন বাংলাদেশে এসেছেন, তো তারা তো নিশ্চয়ই একটা ধরেন যে অতি হৃদয় বিদারক পরিস্থিতির কারণে হচ্ছে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে। এবং কিন্তু সেখানে হাতির করিডোর গুলা কিন্তু চিহ্নিত করা ছিল। কিন্তু তারপরেও কিন্তু রোহিঙ্গাদেরকে ঠিক ওই জায়গাগুলোতেই হচ্ছে বসানো হয়েছে এবং রোহিঙ্গারা কিন্তু সেখানে হাতির পায়ের তলায় চাপা পড়ে মারা গেছে। এখানে তো হাতির কোনো দোষ নেই। এখানে হচ্ছে যারা পরিকল্পনা করেছিল তাদেরকে সেই জিনিসটা রক্ষা করতে হবে। তো এই দেখেন, এটা শুধু কক্সবাজার অঞ্চলের বেশ কয়েকটা উদাহরণ আমি বলছি। সেখানে এই অঞ্চলে আরেকটা জিনিস আপনারা যদি খেয়াল করেন তাহলে এই হাতিগুলি যে বাংলাদেশের প্রায় ৬০% হাতি মানে এশীয় বন্য হাতি যে এলাকাটাতে থাকে, তাহলে এরা থাকেটা কোথায়? এরা এই কক্সবাজারের এই এলাকা থেকে নিয়ে এই লোহাগড়া পর্যন্ত চট্টগ্রামের এই এলাকাটাতে যে প্যাচটার মধ্যে, এটা আপনারা গুগল ম্যাপসে দেখতে পারেন। খুব ভালো হতো আমি যদি জিনিসটা বানিয়ে আনতে পারতাম। আমাকে যদিও বলা হয়েছে মাত্র ২ দিন আগে, ৩ দিন আগে। আর ব্যস্ততার কারণে আমি জিনিসটা তৈরি করতে পারি না। আর আমি যেহেতু বলেছি আমি বিশেষজ্ঞ নই, আমি একজন আন্দোলন কর্মী। আমরা এখন হাতি নিয়ে কাজ করছি, বন্য হাতি নিয়ে। তো সেখানে আমি দেখতে গিয়েছিলাম যে কুটাখালী, তারপরে ধরেন পূর্ণগ্রাম, এই আপনারা জানেন যে ওখানে বাংলাদেশের হচ্ছে ডুলা হাজরা সাফারি পার্ক আছে। এখানে তো এই অঞ্চলগুলোতে ডুলা হাজরা সাফারি পার্কের যে মূল গেট ওইখানে পর্যন্ত বন্য হাতি চলে আসে। এবং ওইটা হচ্ছে ১ কিলোমিটার থেকে ৫ কিলোমিটারের একটা পিজ্জা স্লাইসের মতো ধরেন যে একটা প্যাচ। এবং এই হাতিগুলার একপাশে হচ্ছে রেল লাইন, একপাশে হচ্ছে বড় যাবার রাস্তা। আর পাহাড়ে তো উঠার জায়গা নেই এবং পাহাড়ে একটা জায়গা থেকে শুরু হয়ে গেছে কিন্তু রাবার বাগান। তো এই হাতিগুলা কিন্তু এই জায়গার ভিতরে বন্দী এবং তারা কোথাও যেতে পারছে না। এবং আপনারা জানেন যে ভারত এবং আ মিয়ানমারের সরকারের সাথে আমাদের কিন্তু বর্ডার ডিসপিউট আছে এবং বর্ডারে যেটা হয় যে ভারত তো সব হচ্ছে বেড়া দিয়ে আটকে দিয়েছে। তো হাতি তো জানে না যে সে বাংলাদেশের না সে ভারতের। তার তো সে যে হাতি যেটা করে তার সে মাতৃপ্রধান সমাজে সেটা বছরের পর বছর ধরে সে হচ্ছে তার মা নানীদের থেকে শেখে যে কোথায় যেতে হবে। তো সে এখন ভারত যেহেতু এখানে হচ্ছে অ্যা আ একটা কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে এবং নতুনভাবে আরো নির্মাণ করছে। হাতিদের আমি নিজে যেয়ে দেখে আসলাম যে হাতিদের সেখানে পার হওয়ার কোন ধরনের কোন জায়গা নেই। এবং স্থানীয় লোকজন তাদের হচ্ছে ধান ক্ষেত, যেটা হচ্ছে বনভূমির মধ্যে এসে তারা হচ্ছে ধান ক্ষেত আস্তে, আস্তে মানে বড় করছে এবং ধানের সুগন্ধ তো মানুষই পেলে ভালো লাগে। তো একটা হাতি যে ক্ষুধার্ত, তো ওর ঘ্রাণ শক্তি অনেক বেশি। ও যতই দূরে থাকুক না কেন, যখন ধান পাকে ওখানে আসে তখন হচ্ছে মানুষজন গুলি করে। আজকে দেখবেন যে ১ম আলোতে
মুস্তফা ইউসুফের একটা রিপোর্ট দেখবেন যে হাতিদেরকে গুলি করে কিভাবে মেরেছে। আপনারা শুনলে অবাক হবেন। মাত্র 2016 থেকে আজকে 2026 এর এই মধ্যভাগ পর্যন্ত কয়টা হাতি মারা গেছে আপনারা চিন্তা করতে পারবেন না। মাত্র এই 10 বছরের মধ্যে 151 টা হাতি বাংলাদেশে মারা গেছে। এবং আমি শেষবার যখন এখন গেছি, এবারে গেছিলাম। এখানে আমার অনেক বন্ধুরা আছেন, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের অনেক কর্মীরা। তো আমিনা আপা আছেন এখানে, সৈকত আছেন, টপু আছেন। তো আমরা এটা আলাপ করছিলাম মানে কি বিভীষিকাময় একটা পরিস্থিতি। আমাকে ফরেস্টের বাংলাদেশের বন বিভাগের বলছিলেন যে ভেটেরিনারি যে লোক বলছিলেন যে একটা আপনারা দেখছেন না যে মা হাতিকে চোখে গুলি করে মারা হয়েছে। তো ওর বাচ্চাটা গেল কোথায়? ওটা খুঁজতে গেছিলাম। তো ওই বাচ্চাটা মোটামুটি একটু বড় ছিল। ওইটার ট্রেসটা কেউ ঠিকঠাক মতো বলতে পারে নাই। সম্ভবত সে তার দলের সাথে চলে গেছে। কিন্তু সাধারণত মা ছাড়া মানে অন্য হাতির বুকে দুধ না থাকলে আসলে ওই বাচ্চাটাকে গ্রহণ করে। আর এই 151 টা বলছি কিন্তু সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী। কতটা হাতি মারা গেছে আমরা কিন্তু জানি। তো আরেকটা হচ্ছে ঠিক তার ৩ সপ্তাহ পরে লোহাগড়াতে একটা বাচ্চা হাতিকে আপনারা দেখেছেন সবাই যে ওখানে পাওয়া গেছে যে ওই বাচ্চা হাতিটার হচ্ছে গায়ে ঘা ১.৫ মাস বয়স তার এবং সে দাঁড়াতে পারছে না। তো ওইটাকে দেখতে গেলাম, বন বিভাগ উদ্ধার করে নিয়ে আসছে। তখন হচ্ছে সেইখানে স্থানীয় লোকজনের সাথে কথা বলে ভেটেরিনারি সার্জনের সাথে কথা বলে আমরা যেটা বুঝলাম বনের স্বাস্থ্য খুব দুর্বল। বনের স্বাস্থ্য দুর্বল মানে হচ্ছে মা হাতির স্বাস্থ্য দুর্বল। মা হাতির স্বাস্থ্য দুর্বল দেখে মা হাতির বুকে দুধ নাই। একটা বাচ্চা হাতি ৫ বছর পর্যন্ত দুধ খায়। জন্মগ্রহণ করতে ২ বছর লাগে। প্রায় ৮০ থেকে ৯০ বছর বেঁচে থাকে। এবং না থাকার কারণে যেটা হয় যখন পুরো হাতির পালটা যখন হেঁটে চলে যায়, বাচ্চারা হচ্ছে মায়ের সাথে তাল মিলায়ে যেতে পারে না। পিছনে পড়ে যায় এবং দল ছুট হয়ে যায়। দুলাহাজরা সাফারি পার্কে এরকম এখন আপনার ৩ টা বাচ্চা হাতি দেখবেন। তো এবং আপনারা জানেন যে বুনো অবস্থা থেকে যখন আসে, যখন বন বিভাগে রাখতে হয় তখন তারা প্রাচীন হাদানি পদ্ধতি দেয়। ক্রাশ শ্রেণী যেটা হচ্ছে অত্যন্ত বিভীষিকাময়। মানে বনের ইয়াতে আমি একটু ম্যাক্রো ইয়াতে একটা প্রাণীর হিসেবে চলে আসলাম আরকি আপনাদেরকে। যদি দেখেন যে শেষের দিকে হ্যাঁ, আমার এই শেষের দিকে আছি। তো এটা একটুকু দিয়ে আমি আসলাম যে দেখেন যে এই বনের এই বিভিন্ন ধ্বংসের সাথে আমি শুধু একটা প্রাণীর কথা দিয়ে বললাম। কিন্তু দেখেন যে এরকম ভাবে যদি আমরা বলতে পারি মানে পরের দিকে হয়তোবা আরেকটু অন্য বাদাবন নিয়ে একটু বলবো। কিন্তু দেখেন যে একটা এইরকম বড় একটা প্রাণীর আসলে কি মর্মান্তিক পরিণতি হলো। বন ধ্বংস হলে মানুষ হতে শুরু করে প্রত্যেকটা প্রাণী এবং এই বাস্তুসংস্থানে যারা থাকে সবারই কিন্তু একটা মানে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়। তো আমি এখানে আপাতত রাখি। যদি পরে কথা বলার অপশন থাকে তাইলে আমি আরো পরে কয়েকটা কথা বলব। ধন্যবাদ আপনাকে।